আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাই কিন্তু রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে বা প্রবাসী ভাইদেরকে নিয়ে সবাই উৎফুল্ল। সবাই চায় যে সবাই বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠাক, সবাই ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠানো হোক। আমিও চাই সেটা। আমি এজ এ দেশের নাগরিক হিসেবে আমি এটা আমার দায়িত্বের ভিতরে পড়ে। আমি যখন প্রবাসী আমাকে সেটা বৈধ চ্যানেলে পাঠানো উচিত। কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনি প্রবাসীদের জন্য কি কি সুবিধা রাখছেন? আমি আমার আজকে ছোটো ভাইয়ের জন্য যদি একটা মোবাইল নিয়ে যেতে চাই সেটা কিন্তু আমি পারবো না, কিন্তু আমাকে সেই অনুমতিগুলো দেওয়া হয় না। আমার একটা ছোটো ভাই আইফোন নিয়ে যেতে বললো, কিন্তু সেই আইফোনটা নিয়ে যেতে পারবো না, কিন্তু 30,000 টাকার উপরে গেলে আমাকে শুল্ক গুনতে হবে। তাহলে হচ্ছে যে এই প্রবলেমগুলোর উৎপত্তিটা কোথায়? উৎপত্তিটা হচ্ছে যে প্রথমত হচ্ছে যে আমাদের ব্যাংকিং যে দুরবস্থা, সেই বিষয়গুলোর উপর আমাদের সরকারের ফোকাস থাকলেও সেগুলো নিয়ে কাজ করা হয় না। আপনার দোরগোড়ায় আমাদেরকে এমএফএস, তারপর হচ্ছে যে এখন ডিজিটাল ব্যাংকিং অনেক কিছু করতেছে, কিন্তু অরিজিনালি যে সার্ভিসগুলো দেওয়া দরকার ছিল সেই সার্ভিসগুলো নিয়ে কাজ করা হচ্ছে না। আপনি যদি ব্যাংকে টাকা পাঠান এখান থেকে আপনাকে একটা অ্যামাউন্ট গুনতে হয়। সেটা হচ্ছে যে যদি আমি দুবাইয়ের খরচ ধরি তাহলে সেটা হচ্ছে যে 20 দেরাম। এই 20 দেরাম যদি হয় বাংলাদেশি টাকা, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সেটি 700 টাকার উপরে। আপনি 10,000 টাকা পাঠাতে গেলেও 700 টাকা লাগবে, সেটা যদি 50,000 টাকা পাঠান সে তার জন্য 700 টাকা লাগবে। কিন্তু এই টাকাটা যদি তারা ফ্রি পাঠাতে পারতো এবং কি খুব ইজিতে আপনার যে কোনো এক্সচেঞ্জে গেলে তারা খুব দ্রুত টাকাটা পাঠাতে পারতেছে, এই ধরনের সুযোগ সুবিধা থাকতো, তারা বাংলাদেশ সরকার এমন যদি কিছু মোবাইল বুথ করতো, বাংলাদেশিদের মাস শেষে একটা টাকা কালেকশন করা ফ্রিতে মানে কোনো ফি ছাড়া টাকা পাঠানোর একটা যে বিষয়টা, সেই সুবিধাগুলো পেত, তাহলে অবশ্যই বৈধ চ্যানেলে টাকা পাঠাতো। কেউই চায় না তারা হুন্ডিতে করে টাকা পাঠাক। প্রথম গেল এটা। সেকেন্ড বিষয় হচ্ছে যে বাংলাদেশের যে ইনফ্রাস্ট্রাকচার আছে, যে আপনার টোটাল ব্যাংকিং, যে বাংলাদেশ ছোট্ট একটি কান্ট্রি, সেই তুলনায় সেই বাংলাদেশের ব্যাংকের সংখ্যা প্রায় 58 থেকে 62 না 64 পর্যন্ত। এটা হয়তো আরও বাড়তে পারে, কিছু ব্যাংক হয়তো মার্জ হয়েছে বেশ কিছুদিন আগে। তো সেটা যদি বাড়তে পারে, যে ব্যাংকিং যে ইনফ্রাস্ট্রাকচার আছে সেই ইনফ্রাস্ট্রাকচারগুলো ইউজ করে আমরা কিন্তু ডোর স্টেপ সার্ভিসগুলো চালু করতে পারি, কিন্তু সেই বিষয়ে বাংলাদেশ সরকারের কোনো নজর নেই। বাংলাদেশ সরকারের নজর থাকলেও কিন্তু সেটা কোনো ব্যাংকই কোনোভাবেই সেটা নজর দিচ্ছে না। তো আমার কথা হচ্ছে যে যদি আপনারা যেহেতু রেমিটেন্সগুলো যদি প্রপার ওয়েতে সবগুলো রেমিটেন্স নিতে পারেন, তাহলে হচ্ছে বাংলাদেশের আজকে যে বাজেট ঘাটতি, এবং কি সবচেয়ে বড় কথা হচ্ছে যে যে আমাদের ট্রেড ডেফিসিট, যেটাকে বলা হয় ট্রেড ডেফিসিট, যেটা আমরা মূলত ইম্পোর্ট করি যে পরিমাণ, এক্সপোর্ট করি তার চেয়ে কম। তো এই ট্রেড ডেফিসিটটা অনেক কমে আসতো, এবং কি বাংলাদেশের জন্য মানুষের জীবনযাত্রার মান আরও সহজ হয়ে যেত। প্লাস তার সাথে কথা হচ্ছে যে আজকে যে পণ্যের দাম যে ডে বাই ডে বাড়তেছে, যেমন হচ্ছে চালের কেজি বলেন, ডালের কেজি বলেন, স্বর্ণের কেজি, যা কিছু বলেন, যে দৈনন্দিন জীবনের যে দৈনিক খরচটা সেটা যেভাবে বাড়তেছে, সেই খরচগুলো কিন্তু কমে আসতো। তো এগুলোর জন্য প্রপার যে ম্যানেজমেন্ট, সেটা হচ্ছে যে সেই আমাদের সিস্টেম যেটা, সেটা আমাদেরকে সময় উপযোগী এবং কি সময়ের সাথে ইমপ্রুভমেন্ট করা হয়নি। এই কথাগুলো বলার পেছনের একটাই কারণ, সেটা হচ্ছে যে আমি ইউনাইটেড আরব আমিরাতে থাকি, যেটা হচ্ছে যে ইউই ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, এবং সিকিউরিটির দিক থেকে পৃথিবীর সবচেয়ে প্রথম একটি দেশ। তো এই কান্ট্রিতে যে সিস্টেমগুলো আছে, যেগুলোর সাথে আমরা ইউজ টু এখন বর্তমান বাংলাদেশের সাথে, সেগুলো যায় না। তো বাংলাদেশ যদি কোনো কিছুতে শিক্ষা নিয়ে যদি সেটা ইমপ্লিমেন্ট করতো, তাহলে সেটা সুফল অবশ্যই পেত। তো এখানে আসলে আমার এই কথাগুলো বলার মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমরা সবাই যদি সচেতন না হই, তাহলে হচ্ছে যে দেশ আগাবে না, আর দেশ আগালেও ফিরে পিছনে পড়ে যাবে আমাদের সিস্টেমের কারণে। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।